ব্রেক ইন পিরিয়ড আমরা মনে করি শহরের মধ্যে চালায়া পার করে দেন হাইওয়েতে যাব, কিন্তু আসলে ব্যাপারটা তা না। সবচেয়ে ভালো ব্রেক ইন পিরিয়ড পার করার টাইম হচ্ছে গত অনেক বছর, প্রায় 7 বছর হবে, একাধিক বাইক আমার রাখতে হইতেছে। আর যদি একাধিক বাইক থাকে তাহলে বাইকের মধ্যে একটা দুইটা বাইক এরকম থাকেই যে বাইকগুলো খুব একটা চালানো হয় না। আর কালের এই বিবর্তনে এখন ওই বাইকটা হচ্ছে এই FZ25, যেটা আমার সবচেয়ে কম চালানো হয়। মানুষ হচ্ছে তার সবচেয়ে প্রিয় বাইকটা সবচেয়ে বেশি চালায় এবং সবচেয়ে প্রিয় বাইকটা আবার সবচেয়ে কমও চালায়। তো ঠিক ওরকম এই বাইকটা আমার অনেক প্রিয়, কিন্তু এই বাইকটা আমার কম চালানো হয়। কারণ কেন যেন এই বাইকটা আমার চালাইতে মনে হয় যে এত সাদা একটা বাইক, ময়লা হবে যদি কেউ গুঁতা দেয়। একটা বাইক যেটা এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো টাচ কেউ করতে পারে নাই, এ হলো অবস্থা। কিন্তু একটা বাইক যদি আপনি অনেক দিন রেখে দেন তাহলে ওই বাইকের মধ্যে বেশ কিছু প্রবলেম আসবে, এটা স্বাভাবিক। যেমন যে সামনের ব্রেক আজকে এখন কম ধরবে, ক্লাচ অলরেডি টাইট হয়েছে। কারণ আজকে হচ্ছে প্রায় 2 সপ্তাহের উপরে হবে, না 2 সপ্তাহই হবে। গত শুক্রবারের আগের শুক্রবার, না তারও আগে, মানে মোটামুটি 15-20 দিন হয়ে গেছে বাইকটা আমি স্টার্টই দেই না। অ্যান্ড ঢেকে রাখতে রাখতে এই সমস্ত জায়গাগুলোতে ময়লা লাগছে। এখন চলেন এই বাইকটাকে নিয়ে আজকে একটু বাইরে বের হই। নর্মালি তো স্টার্ট দেই, এখানে একটু চক্কর টক্কর কাটি অ্যান্ড দেন তারপর আবার রেখে দিই। বাট আজকে একটু বাইরে বের করে একটু পুলিশি ভাব নিয়ে সাদা বাইকটা চালাই। ভাই আল্লাহ হাফেজ। একটা জিনিস কি, এই বাইকটা হঠাৎ করে অনেক দিন পর উঠলে অনেক বড় বড় লাগে। MTR এটার হুইল বেস মে বি সেম, বাট তারপরও কেন যেন এই বাইকটা চালাইতে গেলে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। রিসেন্ট আমার একটা ভাই এই বাইকও তার আছে এবং সে একটা MTও নিছে, অ্যান্ড সে MT নিয়ে খুব হ্যাপি। মানে তার হচ্ছে ইদানিং একটু দৌড়াদৌড়ি বাড়ছে, এই কারণে মূলত সে MTটা নিছে, অ্যান্ড MT নিয়ে সে হ্যাপি। কিন্তু তাকে আমি একটা জায়গায় আটকায় দিছিলাম। মানে আমি তো এই বাইকটা নিয়ে বেরিয়েছি খুব কম, টুকটাক 300 ফিট যাওয়া হয়েছে, আর একবার শুধু মাদারীপুর যাওয়া হয়েছিল। যাই হোক, ওই মাদারীপুর হোক আর 300 ফিট হোক আর যাই হোক, এই বাইকটা নিয়ে লং রোডে গেলে যে মজা, MTর মজা হচ্ছে সিটিতে প্লাস লং রোডের সব জায়গায়। কিন্তু যেহেতু আমি MT ভার্সন 2 অফিসিয়াল চালাই, ওটাতে আবার সিঙ্গেল চ্যানেল ABS, তো ওইখানে আবার এই বাইকটা জিতে যায়। মানে আসলে কি ভাই, এক একটা বাইক এক এক দিকে জিতবে, এক এক দিকে ঠকবে, এটাই স্বাভাবিক। একটা বাইক সব সময় সব দিকে স্বয়ংসম্পূর্ণ হবে না। একটা বাইকের মধ্যে যদি সব গুণ থাকতো তাহলে না ওই একটা বাইকই এই দুনিয়ায় শুধু বিক্রি হইতো, আর অন্য কোনো বাইক বিক্রি হইতো না। একটা জিনিস দেখেন, পৃথিবীতে এখন মনে হয় সবচেয়ে পাওয়ারফুল বাইক বলতে H2R কাওয়াসাকি, ওইটাকে ধরা হয়। কিন্তু ওই বাইকটা কি তাহলে পৃথিবীতে সবাই চালাইতে পারতেছে? না, কারণ হচ্ছে ওই বাইকটার মধ্যেও কিছু প্রতিবন্ধকতা আছে। ওই বাইকটা এত পাওয়ারফুল, ওই বাইকটা এত হাই প্রাইস, অ্যান্ড ওই বাইকটা মানে এরকম একটা পারফরমেন্স বাইক, ওটা রেগুলার চালানোর বাইক না, ওটা একদমই শর্ট রাইড করার বাইক। হয়তো বের হইছেন, হাইওয়েতে চালাবেন আধা ঘন্টা 1 ঘন্টা, হায়েস্ট 2 ঘন্টা। ভাই রাস্তা কই পাবেন? যেই বাইক প্রথম গিয়ারে মানে 100-150 বার উপরে উঠে যায়, দ্বিতীয় তৃতীয় এবং 6 নাম্বার গিয়ারে যেই বাইক 400 কিলোমিটার পার আওয়ার হিট করে, সেই বাইক আপনি কিভাবে চালাবেন ভাই? মানে আমরা 100-তে উঠলেই মানে আমাদের ব্রেন একটু অন্যভাবে কাজ করে। তো সেইখানে 100-র জায়গায় যদি সেটা 400 বা 300 কিলোমিটার হয়, ওই স্পিডে আপনি কতক্ষণ বাইক চালাবেন? আমি 400 বাদ দিলাম, আমি 200ই ধরলাম। 200 বাদ দিলাম, আমি 150 স্পিডই ধরলাম। ধরেন 150-এ আপনাকে বাইক চালাইতে বলা হয়েছে, রাস্তাও মোটামুটি খারাপ না, কিন্তু যখন বাইকের স্পিড 150 বা এর উপরে থাকবে, তখন কি আপনি ডানে বায়ে কোনো কিছু দেখতে পারবেন? শুধুমাত্র ওই জায়গাটাই দেখতে হবে যেখানে হচ্ছে আগামী কিছুক্ষণের মধ্যে আপনার বাইকের চাকাটা যাবে বা আপনার বাইকটা ওইখানে মুভ করে ওইটার উপরে দিয়ে পার করবে। তো টপ স্পিড হাই স্পিডে যখন আপনি বাইক চালাবেন তখন কিন্তু শান্তি নাই ভাই, একদমই শান্তি নাই। ওইটা একটা অন্য রকমের টেনশন, ওইটা সাময়িক একটা প্রশান্তি, ভূ আওয়াজ হবে উঠবে, ওটা এক জিনিস। যাই হোক, আমরা স্পিড অ্যান্ড পারফরমেন্সে না যাই, মূলত হাইওয়ের জন্য এই বাইকটা আমার কাছে ভালো লাগছে MT-15-এর চেয়েও। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে MT-15 আবার এটার চেয়ে অনেক এগিয়ে, এই ব্যাপারটাই আমি বুঝাইতে চাইতেছিলাম। তবে এখন মেইন কথায় আসি, যদি আপনি বাইক অনেক দিন রেখে দেন তাহলে কি করবেন? দেখেন, আমি এই যে অলি গলি, এই যে ভাঙ্গাচূড়া একটু ভিজা রাস্তা টাস্তা চালায় ফেলছি, তার মানে চাকার উপরের যে অংশটা মসৃণ হয়েছিল বা ধুলা হয়েছিল, শুকিয়েছিল, সে অংশটা অলরেডি কিছুটা হইলেও ঠিকঠাক হয়েছে। তারপরও এটা ABS থাকাতে আমি এখন টান দিয়ে আবার ব্রেক করতে পারবো। কিন্তু নন ABS থাকলে অবশ্যই আরও বেশিক্ষণ বাইকটা আপনাকে নর্মাল স্পিডে চালাইতে হবে, কন্ট্রোলের মধ্যে রেখে চালাইতে হবে। 1, 2 বল রেসার টোল রেসার এই সমস্ত যে জিনিসগুলো আছে ওগুলোতে ধুলা পরে একটু টাইট হইতে পারে,
এগুলা একটু ওয়াশ করে রাখা ভালো বাইক। টায়ার প্রেশার চেক করতে পারেন, টায়ার প্রেশার প্রয়োজনে দিবেন বা কমাবেন, কারণ শীত ও গরমের একটা ব্যাপার আছে, এক সময় টায়ার প্রেশার এক এক রকম হয়ে যায়। টায়ার প্রেশার যে সবসময় শুধু কমবেই রেখে দিলে এটা না, বাড়তেও পারে। আপনি শীতের দিনে টায়ার প্রেশার করছেন অ্যান্ড তারপরে গরম চলে আসছে, টায়ার প্রেশার বেড়ে যেতে পারে। তারপরে কি করতে হবে আপনাকে? সাসপেনশন অ্যান্ড এগুলা ধুয়ে রাখতে হবে মাঝে মধ্যে। সাসপেনশনের যে সিল বা রাবারগুলো আছে এগুলা ধুয়ে রাখলে ভালো থাকবে। শুকাইতে শুকাইতে এগুলার টেম্পার চলে যায় অ্যান্ড নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। যান ভাই, যান নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, চেঞ্জ করা যায়। এগুলো ওরকম বড় কোনো ইস্যু না। বল রেসারের কথা তো বললাম, বিয়ারিং অ্যান্ড এগুলা চেইনে লুপ করতে হবে। কিন্তু আপনি বাইক ফেলে রাখলেও মাসে একবার চেইন লুপ আপনাকে করতেই হবে, কারণ বিভিন্ন রকম পোকা ধুলা এগুলার কারণে চেইনের লুপটা শুকায়া যায় বা পোকায় খায় ফেলে, বিশেষ করে তেলাপোকা টাইপের জিনিস বা এই টাইপের পিঁপড়াও হইতে পারে। এখন কথা হচ্ছে আপনি কি লুব ইউজ করতেছেন। যেই লুবি ইউজ করেন ধুলা পরেও নষ্ট হবে। এইভাবে হচ্ছে মূলত বাইকের বিভিন্ন জিনিস নষ্ট হয় বলতে আসলে ওইটা ক্ষয় হয় আর কি, এবং ওগুলাকে আবার ঠিকঠাক করতে হয়। ক্লাচ হার্ড হয়ে থাকতে পারে যদি আপনি বেঁধে না রাখেন। 1 মাসের উপরেও যদি বাইক ফেলে রাখেন, এভাবে ক্লাচ করে এখানে রাবার দিয়ে বা কস্টেপ দিয়ে বেঁধে রাখবেন, মানে ক্লাচ করে বেঁধে রাখবেন, তাহলে ভালো থাকবে। অ্যান্ড ইঞ্জিন অয়েল নিচে পড়ে থাকবে, এই জন্য স্টার্ট দিয়ে কিছুক্ষণ কোল্ড স্টার্টে রেখে ইঞ্জিনটা গরম হইতে সময় দিতে হবে। এটা কোনো ইঞ্জিন গরম হওয়ার কাহিনী না, এই কাহিনীটা হচ্ছে ইঞ্জিনের নিচে যে ইঞ্জিন অয়েলটা পড়ে থাকে ওইটা ইঞ্জিন হেড পর্যন্ত গিয়ে দেন সমগ্র ইঞ্জিনে ছড়ানোর পর তারপরে হিট হয়ে জিনিসটা একটা এটা কি বলে, একটা সুন্দর থিকনেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা বলি কোল্ড স্টার্ট দেওয়ার জন্য। এটা যত হায়ার সিসি বাইক তত বেশিক্ষণ দিতে হবে। বিশেষ করে এই ধরনের এফআই বাইকে তো আসলে এগুলা তো সিঙ্গেল সিলিন্ডার, এই জন্য আমরা অতটা বুঝি না। যখনই এটা 2 সিলিন্ডার 3 সিলিন্ডার বা 4 সিলিন্ডারে যাবে তখন বুঝাই যাবে যে কোল্ড স্টার্ট টাইমটা আরপিএমটা অনেক হাই থাকবে, ভুম করে উঠবে। অ্যান্ড কোল্ড স্টার্ট মোটামুটি মিনিট খানেক বা এর চেয়ে কম বেশি হইতে পারে, ওয়েদারের উপরে ডিমান্ড করে এটা। তখন হচ্ছে আবার নর্মাল আরপিএমে যখন চলে আসবে 1400 বা 1200, যেই বাইকের আইডিয়াল যেরকম, দেন দেখবেন যে আপনি বাইক চালানোর জন্য রেডি হয়ে গেছে। এই হচ্ছে মেইন কাহিনী, এই হচ্ছে মেইন ঘটনা। এখন এই সার্বিক জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার বাইক ফেলে রাখেন, চাই ঘরে তুলে রাখেন, চাই চালান চাই না চালান, ভালো থাকবে। তবে সবচেয়ে বড় কথা যেটা, বাইক ওয়াশ করতে হবে এবং যে কোনো জায়গা যেই সমস্ত জায়গাগুলো লুপ করতে হয় ওই সমস্ত জায়গাগুলো লুপ করতে হবে। লুব্রিকেন্ট যদি ঠিকমতো ব্যবহার করেন তাহলে বাইক ভালো থাকবে। যদি বাইকে অ্যালুমিনিয়াম বডি থাকে মরিচা পড়ার চান্স কম থাকলেও লোহার বডি থাকলে মরিচা পড়ার চান্স থাকে, এই কারণে ভালো পানি দিয়ে ওয়াশ করে বাইক রাখতে হবে। এই হলো অবস্থা। তো আমার এই বাইকটার সেম অবস্থা। আমি এটাকে দেখা যায় যে প্রতি 800 বা 700 কিলোতে হয়তো এখন, ও না এটার তো একবার অনলি ইঞ্জিন অয়েল ফেলছি, 200 না 250 কিলোতে একবার ইঞ্জিন অয়েল ফেলছি, আরেকবার হচ্ছে 700 বা 800 কিলো যখন হবে টোটাল তখন আরেকবার ইঞ্জিন অয়েল ফেলবো। অ্যান্ড এইভাবেই আসলে বাইকটার ব্রেকিং পিরিয়ড পার করব। তবে আমার যেটা মনে হইতেছে, এই বাইকটা আমি যে পরিমাণ চালাই এই পরিমাণে এই বাইকের ব্রেকিং পিরিয়ড পার হইতে আমার 1 বছরের উপর লাগবে। মানে 1000 কিলো হইতে হয়তো 1 বছরের উপরে লাগবে যদি এই বাইকটাকে আমি এইভাবে চালাই। আবার যদি এর মধ্যে আমি এই বাইক নিয়ে কোনো জায়গায় লংয়ে চলে যাই তাহলে তো ভাই এক ট্রিপেই আসলে ব্রেকিং পিরিয়ড পার হয়ে যাবে। এবার মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে একটা বাইকের ব্রেকিং পিরিয়ড কিভাবে পার করা সবচেয়ে ভালো। এই কথাটা যেহেতু মাথায় আসছে এটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। ব্রেকিং পিরিয়ড আমরা মনে করি শহরের মধ্যে চালায় পার করে দেন হাইওয়েতে যাব, কিন্তু আসলে ব্যাপারটা তা না। সবচেয়ে ভালো ব্রেকিং পিরিয়ড পার করার টাইম হচ্ছে, মানে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে হাইওয়ে, যেখানে জ্যাম থাকবে না। দেখেন আপনি পার ডে 200-300 কিলো চালাবেন অ্যান্ড কোনো জ্যামে পড়বেন না, গিয়ার শিফট কম করা হবে, ক্লাচ কম করা হবে, এতে করে আপনার ক্লাচ প্লেট ক্ষয় কম হবে। আর আরেকটা মজার ব্যাপার আছে, হাইওয়েতে যখন বাইক চলবে তখন বাইকে পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগবে, বাতাস পাবে, যে জিনিসটা হচ্ছে শহরে আপনি পাবেন না। শহরে আপনি বাইকে জ্যামে পড়ে থাকবেন, এই ধরনের রাস্তায় কি আর বাতাস পাইতেছে। হাইওয়েতে আপনার মিনিমাম স্পিড থাকবে 60 তো বা 40, তো ওইখানে আপনি বাইকে পর্যাপ্ত পরিমাণ বাতাস পাবেন, ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। এই কারণে হাইওয়েতে যদি আপনি ব্রেকিং পিরিয়ড পার করেন তাহলে আপনার বাইকের ব্রেকিং পিরিয়ডটা ক্ষতি কম করে পার হবে। শহরে করলে যে খুব বেশি ক্ষতি হবে তা না, তবে যদি ক্ষতি কম বা বেশি নিয়ে চিন্তা ভাবনা করেন আমি বলবো যে ব্রেকিং পিরিয়ড হাইওয়েতে পার করা ভালো। এখন অনেকে করে না, কারণ দেখা যায় গ্রুপ ট্যুরে যায় সবাই 100-120-এ ধুমধাম টান দেয়, আবার ব্রেক করে আবার ধুমধাম টান দেয়। এখন ওই রকম পাগল গ্রুপের সাথে গেলে আপনি অবশ্যই ব্রেকিং পিরিয়ড হাইওয়েতে পার করবেন না। হাইওয়েতে ব্রেকিং পিরিয়ড পার করতে হলে 1-2টা বাইক যখন যাবেন এবং আপনি যে ব্রেকিং পিরিয়ড পার করতেছেন এটা যখন অন্যান্য বাইকাররাও মাথায় রেখে আপনাকে অতটুকু
সাপোর্ট দিবে তাহলে আপনি হাইওয়েতে ব্রেক ইন পিরিয়ড পার করতে পারেন, আর তা নাহলে দরকার নাই। তবে আমি আমার বাইকের ব্রেক ইন পিরিয়ডগুলো বেশিরভাগ সময় হাইওয়েতে পার করছি, অ্যান্ড এর মধ্যে একটা ট্যুর আমার আছে সামনে, হয়তো আমি এই বাইকটা নিয়ে গিয়ে এই বাইকের ব্রেক ইন পিরিয়ডটা ওই ট্যুরেই পার করে ফেলবো, এরকমটা আমার ইচ্ছা আছে। তো এই হলো আমার থট, বা আমি এইভাবে চিন্তা ভাবনা করি। অ্যান্ড আরেকটা কথা তো বলাই হয় নাই, ব্রেকের যে ব্যাপারটা, ব্রেক পাম্প এটা ঠান্ডা গরমের কারণে কমতে বাড়তে পারে। তারপরে ডিস্কে দেখা যায় যে আসলে অনেক সময় রাস্ট জমে, এই কারণে যে কোনো ব্রেকিং পারফরমেন্স বাইক ফেলে রাখলে এদিক সেদিক হইতে পারে। এই জন্য বাইক যখন নতুন মানে অনেক দিন ফেলে রাখা বাইক যখন হুট করে বের করবেন, তখন অবশ্যই যেটা করবেন সেটা হলো ব্রেক মানে কিছুক্ষণ একটু পাম্প টাম করে আপনার নর্মাল প্রসেসে নর্মাল অবস্থায় আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, আর নর্মাল প্রসেসে আসার পরে আপনি নর্মালি চালান। দেখেন আজকে আমি বাইকটা বের করে কিন্তু একদম ধীরে সুস্থে বুঝে শুনে চালাইতেছি। এটার পেছনে কারণ একটাই, অনেক দিন পরে বের করছি ভাই। ও তো একটা যে অনেক দিন ঘুমন্ত ছিল, ঘুম থেকে উঠেই একটা মানুষকে যদি বলেন দৌড় দে, তাহলে সে ব্যালেন্স পাবে না, সে দেখবেন ডানে বায়ে হিলবে পড়েও যেতে পারে, হার্ট ফেলও হইতে পারে। তো এই কারণে ঘুম থেকে উঠে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে মানে কোল্ড স্টার্ট দিয়ে আর কি, তারপরে আস্তে ধীরে হাঁটা চলা করে খাওয়া দাওয়া দেন সব কিছু করে যদি আপনি তাকে দৌড়াইতে বলেন, তাহলে সে আবার একদম ফুল ফিল পাওয়ার নিয়ে দৌড়টা দিতে পারবে। এই জন্য ভাই বাইকও মানুষের মতো একটা ব্যাপার আছে। মানুষ বাইক বলেন, যাই বলেন, যন্ত্র বলেন আর যাই বলেন, সব কিছুরই স্টার্টিংয়ের একটা সিস্টেম আছে। ওই সিস্টেমের মধ্যে ফেলে যদি চালান তাহলে আপনার মাল থাকবে ভালো, বাইক থাকবে ভালো, বা যন্ত্র থাকবে ভালো। আর যদি ওই সিস্টেমের বাইরে আপনি চিন্তা করেন, আউট অফ বক্স, হয়তো ভালো কিছু হবে, হয়তো খারাপ কিছু। আর যখনই আপনি কোনো কিছুর পারফরমেন্স নিয়ে খেলবেন, তখন এটারও একটা লাইফ টাইম আছে, এই পারফরমেন্সটার একটা স্থায়িত্বকাল আছে, একটা মাপ আছে। ওই পারফরমেন্সটা যত আপনি নিয়ে খেলবেন তত পারফরমেন্স নষ্ট হতে থাকবে, শেষ হতে থাকবে। আবার মেনটেন করলে অনেক কিছু ঠিক হয়। একটা কথা বলে ভিডিওটা আজকে শেষ করব, মেশিন কখনো বৃদ্ধ হয় না, কারণ মেশিন যে কোনো জিনিস চেঞ্জ করে আবার নতুন রিপ্লেস করা যায়, নতুন রিপ্লেস করলেই ওইটা আবার নতুন হয়ে যায়। আমরা বুড়ো হব, আমরা শেষ হয়ে যাব, কিন্তু এই মেশিন আপনি চাইলে একের পর এক পার্টস বদলায় এটাকে আবার নতুন রাখতে পারবেন। এই কারণে পারফরমেন্স নিয়ে খেললে খরচ বেশি হবে, আর যদি নর্মালি চালান আপনি একটা জিনিস দিয়ে অনেক দিন চালাইতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, দুটার মধ্যে পার্থক্য এতটুকুই। এটা আমার যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আমি একটু জিমে ঢুকবো, মূলত জিমের জন্যই বেরিয়েছিলাম। ভাবলাম এই বাইকটা অনেক দিন বের হয় না, আজকে এটা নিয়ে বেরোই। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.